আচ্ছা দেখো, তাহলে ক্রোমোমিয়ার কোনগুলো? ক্রোমোজোমের গায়ে লাগানো যে গোল গোল বিন্দুগুলো ওইটার নাম ক্রোমোমিয়ার। আর সেন্ট্রোমিয়ার মানে মাঝখানে যে অংশটা। এদের ভিতরে পার্থক্য সম্পর্কে সত্য মিথ্যায় পরীক্ষা আসবে এইভাবে কিন্তু, যে নিচের কোনটি ক্রোমোমিয়ারের ক্ষেত্রে সত্য নয়, এরকম ভাবে আসবে পরীক্ষা প্রশ্ন। তখন তোমাকে কিন্তু অ্যান্সার করতে হবে। দেখো তারপরের লাইনগুলো, একটি অরঞ্জিত খাঁজ, এই হচ্ছে সেন্ট্রোমিয়ার। এইখানে কিন্তু রংহীন, তাই বলছে এটি অরঞ্জিত অঞ্চল। এবং প্রতিটি ক্রোমোজোমের সাধারণত একটি মাত্র এই মাঝখানের এই অংশটা থাকে। আর এইখানে কোনো জিন অবস্থান করে না, কারণ সেটা অরঞ্জিত অঞ্চল, মানে এটা রঙিন অঞ্চল না। আমরা ক্রোমোজোম মানেই কিন্তু জানি সেটা রঙিন অঞ্চল হইতে হবে। আর রঙিন অঞ্চল হলে সে কেবলমাত্র তথ্য বহন করবে। যেহেতু এটা অরঞ্জিত অঞ্চল মানে রংহীন, তা এটা কোনোদিন জিন বহন করবে না। এবং এইখানে যে আরএনএ, এখানে একটু আরএনএ অবস্থান করে, এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না, সেটা হবে বেশি কুণ্ডলিত। আর ক্রোমোমিয়ার মানে এখানে গোল 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 বিন্দু থাকবে, যেটি ক্রোমোজোমকে বেশি কালো হতে সহায়তা করবে। আচ্ছা, তোমার গায়ে যদি ব্রণ হয় তাহলে তোমার চেহারাটা নষ্ট হয়ে যাবে না? তাহলে এর গায়ে মনে করো ব্রণ হয়েছে, তাহলে ব্রণ হলে তার মুখে দাগ পড়ে যায়। তাই বলছে যে ক্রোমোমিয়ার ডার্ক ব্যান্ড হিসেবে কাজ করে। ডার্ক ডার্ক ব্যান্ড মানে অন্ধকার, অন্ধকার ডোরা, অন্ধকার রশ্মি হিসেবে কাজ করে। এই যে ক্রোমোজোমকে যে অন্ধকার তৈরি করছে, কে তৈরি করছে? এই ক্রোমোমিয়ারটা। কারণ কি? ক্রোমোজোমের গায়ে গোল গোল যে বিন্দুগুলো আছে ওইগুলো কি হিসেবে কাজ করে? পরীক্ষা কিন্তু এই প্রশ্নটা আসে, ক্রোমোমিয়ার নিচের কোনটি হিসেবে কাজ করে? উত্তর হবে ডার্ক ব্যান্ড। ডার্ক মানে অন্ধকার, ব্যান্ড মানে যে আলোর ছটা, আলোর রশ্মি। তাহলে কি ধরনের আলোক রশ্মি? অন্ধকার আলোক রশ্মি। এখান থেকে আর পড়ার দরকার নেই। প্রতিটি ক্রোমোমিয়ারের এক বা একাধিক জিন থাকে। ক্রোমোমিয়ারে জিন থাকে কিন্তু, কিন্তু সেন্ট্রোমিয়ারে কোনো জিন থাকে না। ক্রোমোমিয়ার গুলো অধিক কালো হয়, দেখো অধিক কুণ্ডলিত এবং ফলে দানার মতো দেখায়। দেখো তো এর গায়ে যে গোল গোল বিন্দুগুলো ছিল, সেই বিন্দুগুলো দানাদার মতন কিনা। তাহলে আশা করি এখান থেকে এই ছকটা তোমার মনে থাকবে। ক্রোমো শব্দের অর্থ রং ধারণকারী, মিয়ার মানে অংশ। কেমন অংশ? দানাদার অংশ। কার গায়ে লেগে থাকে? ক্রোমোজোমের গায়ে লাগানো থাকে। ক্রোমোজোমের গায়ে লাগানো এগুলোকে জিন ধারণ করে? অবশ্যই ধারণ করে, কারণ এইখানে সেই কথাটাই লেখা। আশা করি বুঝতে পেরেছো। এখন সেন্ট্রোমিয়ার আর সেন্ট্রোজোম। সেন্ট্রোজোম মানে কিন্তু আমরা পড়ছিলাম এরকম একটা অঙ্গাণু যার ভিতরে এরকম দুইটা ভেলা ভাসনো থাকবে। এটা সেন্ট্রিওল থাকে, এই দুইটা, এই একটা নাম্বার সেন্ট্রিওল, এটা দুইটা নাম্বার সেন্ট্রিওল। আর টোটাল যে অঙ্গাণুটা এটার নাম সেন্ট্রোজোম। আর সেন্ট্রোমিয়ারের ভিতরে পার্থক্য কি? এখান থেকে তোমরা এই রিডিংটা পড়ে নিও। এখান থেকে তোমরা রিডিং পড়লে বুঝতে পারবে। এই ছকটা তেমন একটা ইম্পর্টেন্ট না, কিন্তু এই ছকটা একটু তার থেকে বেশি ইম্পর্টেন্ট, এটার জন্য মনে থাকে। দেখো তারপরে হচ্ছে সেন্ট্রোমিয়ার, ক্রোমোজোমের প্রকারভেদ কার উপর ভিত্তি করে? সেন্ট্রোমিয়ারের উপর ভিত্তি করে। এই একটা সেন্ট্রোমিয়ার আছে মধ্যেখানে, সেটা কি চারটা আছে, না একটা আছে, না দুইটা আছে, না পাঁচটা আছে? তার উপর ভিত্তি করে সেন্ট্রোমিয়ারকে এই কয়টা ভাগে ভাগ করা হয়। এটার নাম মনোসেন্ট্রিক, এটার নাম ডাইসেন্ট্রিক, এটার নাম পলিসেন্ট্রিক, এটা ডিফিউজ, আর এটা হচ্ছে অ্যাসেন্ট্রিক। একটা জিনিস দেখো, যে সেন্ট্রিক কথাটা মানে কিন্তু তুমি জানো সেন্টার। এই যে সে সেন্টার, সেন্টার মানে কি? এই যদি একটা ফুটবল মাঠ হয় তাহলে তার সেন্টার হয় এটা, মানে এখানে তুমি বলটা প্রথমে রাখতে হয়। তাই বলছে সব দেখো শেষে একটা করে সেন্ট্রিক আছে। সেন্ট্রিক মানে কেন্দ্রিক, সেন্ট্রিক মানে কেন্দ্রিক বা কেন্দ্র। কি সেন্ট্রিক? মনোসেন্ট্রিক। অর্থাৎ ক্রোমোজোমের যে শ্রেণীবিভাগগুলো আছে তারই ভিতরে যদি বলা হয় তোমাকে মনোসেন্ট্রিক কাকে বলে, তুমি বলবা কি ভাইয়া? মনো শব্দের অর্থ হচ্ছে এক, আর সেন্ট্রিক মানে কেন্দ্র। অর্থাৎ যে ক্রোমোজোমের একটা মাত্র কেন্দ্র থাকবে। দেখো তো একটা মাত্র বিন্দু বা কেন্দ্র আছে কিনা? এই দেখো তো একটা মাত্র বিন্দু আছে না? তাই এটার নাম মনোসেন্ট্রিক। এখন যদি ডাইসেন্ট্রিক, তুমি বলবো ভাইয়া ডাই মানে দুই আর মনো মানে এক। তাহলে যে ক্রোমোজোমের একটি মাত্র সেন্ট্রোমিয়ার থাকবে, যে ক্রোমোজোমের একটি দুইটি মাত্র সেন্ট্রোমিয়ার থাকবে, যদিও আমি আঁকাতে পারি না সুন্দর করে, আমি একটু আঁকায় দেখাই দিই যে দুইটা সেন্ট্রোমিয়ার কিভাবে থাকে। এরটা আর এরটা পাশাপাশি অবস্থান করবে, এই সাইডটা এরকম,
এরকম দুইটা পাশাপাশি সেন্ট্রোমিয়ার থাকবে, তাহলে এইটাকে বলা হয় ডাইসেন্ট্রিক। ডাই মানে দুই, গ্রিক শব্দ এটা। এখন দেখো পলি, পলি মানে বহু, তার মানে অনেকগুলো সেন্ট্রোমিয়ার থাকবে, অনেকগুলো সেন্ট্রোমিয়ার থাকবে মধ্যেখানে, সেটাকে বলা হয় পলিসেন্ট্রিক। দেখো দুই বা দুইয়ের অধিক বিশিষ্ট ক্রোমোজোমকে পলিসেন্ট্রিক বলা হয়, কারণ পলি মানে বহু। ডিফিউজ, ডিফিউজ মানে কনফিউজ, মনে রাখবা। ডিফিউজ শব্দটি এসেছে কনফিউজ থেকে। ডিফিউজ মানে কোনো কিছুর সাথে পরস্পর মিশিয়ে এমন একটা দ্রবণ তৈরি হয় যে দ্রবণে কোনো কিছুকে আলাদা করা যায় না, অর্থাৎ নির্দিষ্ট করে বলতে পারবে না ওটা কিসের দ্রবণ। তো এই ডিফিউজ শব্দটার মানেই মিশ্রণ কথাটা বোঝায়। ময়রিষি তালবুসে রফলা দিন মিশ্রণ। তো দেখো এই যেখানে সেন্ট্রোমিয়ার গুলো অবস্থান করবে ওইগুলোর কোনো সুনির্দিষ্ট কোনো স্পষ্ট স্থান থাকবে না। তুমি কোনো বলতে পারবে না যে এই সেন্ট্রোমিয়ারটা এখানে আছে, এখানে আছে, বা কয়টা আছে, সুনির্দিষ্ট করে তুমি বলতে পারবে না, অর্থাৎ সেটা মিশে গেছে একেবারে। তাই সেই ধরনের ক্রোমোজোমকে বলা হয় ডিফিউজ ক্রোমোজোম। এগুলো কিন্তু আমরা সব ক্রোমোজোমের প্রকারভেদ পড়ছি। কার উপর ভিত্তি করে? সেন্ট্রোমিয়ারের সংখ্যার উপর ভিত্তি করে, এটা যেন মনে থাকে। তাহলে আমরা ডিফিউজ পর্যন্ত পড়ে ফেললাম। সবশেষ যে শব্দটা সেটা হচ্ছে অ্যাসেন্ট্রিক। দেখো সেন্ট্রিক মানে তুমি কিন্তু জানো কেন্দ্রিক, কেন্দ্রে থাকে মানে গোল, প্রান্তটাকে বোঝাচ্ছে। তার আগে দেখো একটা প্রিফিক্স আছে এ। এখন এ মানে, ডি মানে, হেটেরো মানে, আর ডিস, যেমন তোমার ডিসকোয়ালিফাইড, ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, অ্যাসেন্ট্রিক বা অ্যামাইটোসিস, সবার শেষে দেখো এই এই প্রিফিক্স গুলো যোগ হয়। হেটেরো, হেটেরোট্রপিক, ডিসঅ্যাগ্রি, অ্যাগ্রি, ডিসঅ্যাগ্রি। তাহলে এই এ, নট, ডি, হেটেরো, ডিস, এইগুলো দ্বারা নেগেটিভ অর্থ প্রকাশ করে। NEGATIV, নেগেটিভ, বায়োলজিক্যাল ভাষায় লিখে নিও এগুলো। এ আবার অ্যানও প্রকাশ করতে পারে, AN, DED, DIS, HETERO, হেটেরো, আর নট, এইগুলো দ্বারা বায়োলজিক্যাল ভাষায় নেগেটিভ জিনিসপাতি প্রকাশ করে, মনে থাকে যেন। তাহলে এই যে অ্যাসেন্ট্রিক শব্দটি, তার আগে দেখো একটা এ আছে, তাহলে এর কোনো, এর কোনো সেন্ট্রোমিয়ারই নেই, তাই বলতেছে। ইয়ে মানেই তো নট, মানে নেই, কি নেই? কেন্দ্রিকা নেই, মানে মধ্যবিন্দু কোনো থাকবে না, এই জিনিসটা ওর নেই, তাই বলতে অ্যাসেন্ট্রিক। তোমার কিন্তু সংজ্ঞা মুখস্থ করা লাগছে না, এইটাই তো বায়োলজি সহজ। বলে অ্যাসেন্ট্রিক কাকে বলে, তুমি দেখো এখান থেকে রিডিং পড়ে দেখো, যে কোনো এই ধরনের ক্রোমোজোমের কোনো সেন্ট্রোমিয়ার থাকে না, তখন তাকে অ্যাসেন্ট্রিক বলে, অ্যাসেন্ট্রিক ক্রোমোজোম বলে। তো তোমার কিন্তু কোনো এগুলো সংজ্ঞা মুখস্থ করা লাগবে না, ওয়ার্ডটাকের দিকে তাকালেই তুমি অটোমেটিক্যালি সংজ্ঞা তৈরি করে ফেলতে পারবা। এইটাই তো বায়োলজির মজা, তাই না? কিন্তু তুমি কিন্তু এই অ্যাসেন্ট্রিক শব্দটি, ওই যে সাবমেটাসেন্ট্রিক, এইগুলোর ব্যাখ্যা কিন্তু আজকে দেবো। সাবমেটাসেন্ট্রিক, মেটাসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক। তুমি এসএসসি লেভেলে কিন্তু এই শব্দগুলো তোমার কানের ভিতরে ঢুকছিল, কিন্তু তুমি কখনোই ওয়ার্ড মিনিং ভাবে ভেঙে পড়োনি, তাই তোমার মনে থাকে না। আমি যদি বলি বলো তো প্রদীপ, তুমি হচ্ছে সাবমেটাসেন্ট্রিক কেমন, কেমন দেখতে বা সংজ্ঞা বলো তো, তখন তোমাকে সাবমেটাসেন্ট্রিক শব্দটার অর্থ জানতে হবে, তাহলে তুমি আজীবন মনে থাকবে, তা না হলে তুমি শুধু ভুল করতেই থাকবা। তো দেখো অ্যাসেন্ট্রিক কথাটা কিন্তু চলে গেল। এইবার দেখো সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী নিম্নলিখিত ক্রোমোজোমগুলো আবার 4 প্রকার হবে। আর এটা তো সেন্ট্রোমিয়ারের সংখ্যা 4টি আছে, 5টা আছে, না 2টা আছে, না 1টা আছে, তার উপর ভিত্তি করে ক্রোমোজোম এতগুলো। আর অবস্থান, সেন্ট্রোমিয়ারটা একেবারে আগায় আছে, না মিডলে আছে, না মিডল থেকে একটু দূরে আছে, এই অবস্থান অনুযায়ী 4 প্রকার, আর সংখ্যা অনুযায়ী 5 প্রকার। এইটা কিন্তু পরীক্ষায় এবার দিন দেব, সংখ্যা আর অবস্থান অনুযায়ী কয় প্রকার। দেখো যারা ক্লাস করছে না এরা মনে হচ্ছে খুব মহাত, এগুলো এরা সব জানে, বুঝছো? এরা ইয়ে করে না। যারা যারা ক্লাস করছে না হাবিব একটু মেনশন দিয়ে দাও তো। যারা নিয়মিত তারাই কেবল 100 পায়। এই যে ইফতেখার, ইমরান, হাবিব, এই এরাই তো প্রতিনিয়তই 100 পায়, যারা নিয়মিত থাকে।
আর প্রদীপ তো নতুন জয়েন করেছে, ও এখনো বুঝে উঠতে পারেনি। তো যাই হোক, পড়ানো শুরু করি। তো যারা হচ্ছে না তাদের একবার বলো যে জয়েন দিতে। মধ্যসেন্ট্রিক আর মেটাসেন্ট্রিক। এখন আমি কিন্তু এই মেটা মেটা শব্দটি এর আগেও বলেছি। মেটাকাইনেসিস এরকম শব্দ আছে, যেরকম মেটাফেজ, আবার ফেজ। মেটাসেন্ট্রিক। অনেক জায়গায় মেটা পাচ্ছ, মেটা মানে মধ্য। হ্যাঁ, কিছু বলবা প্রদীপ? মেটা মানে মধ্য। তাহলে সেন্ট্রোমিয়ার অবস্থা যদি আগে হয় মেটাসেন্ট্রিক, মেটা মানেই মধ্য। তাহলে সেন্ট্রোমিয়ার অবস্থান যদি মিডল অবস্থানে থাকে, দেখো পৃথিবীতে যখন মানে তোমার কোষে যখন প্রথম ক্রোমোজোম সৃষ্টি হয় তখন একটা মাত্র বাহু থাকে, এই দুইটা বাহু থাকে দুই সাইডে। আর এইটা যখন কোষ বিভাজনের অবস্থায় যায় তখন এখান থেকে অর্ধেক হয়ে যায়, এখান থেকে অর্ধেক হয়ে যায়, হয়ে এরকম চারটি বাহু তৈরি করে। সেই কারণে তোমাদের বইতে বলা হয়েছে যে ক্রোমাটিড দুইটা, এ একটা ক্রোমাটিড, এ একটা দুইটা, তাহলে দুইটা ক্রোমাটিড তোমাদের বইতে এভাবে বলা হয়েছে। কিন্তু এটা কিন্তু আবার মাঝখান থেকে ফেড়ে যায় বা চিরে যায়, চিরে গিয়ে এরকম দুইটা, এক দুই তিন চার, চারটা ক্রোমাটিড তৈরি হয়ে যায়। কিন্তু আদি অবস্থায় দুইটা ক্রোমাটিড থাকে, ওই ক্রোমাটিড থাকে না, দুইটা বাহু থাকে। আর ক্রোমাটিড থাকে একটা, এই যে একটা সুড়ঙ্গ লম্বা। এই পেজ হয়ে হবে, আমি প্রশ্ন নিব। তারপরে দেখো, যখন মেটাসেন্ট্রিক মানে মধ্য, তাহলে সেন্ট্রোমিয়ারটা কোথায় থাকবে? মাঝখানে থাকবে। সেই ধরনের ক্রোমোজোমকে বলা হয় মেটাসেন্ট্রিক। তাই বলছে যে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারটি মাঝখানে অবস্থান করবে সেটা বলা হয় মেটাসেন্ট্রিক। সেন্ট্রিকের দুই বাহুর দৈর্ঘ্য সমান, অর্থাৎ এই বাহুর দৈর্ঘ্য যা সমান এটারও সেই দৈর্ঘ্য সমান। এখানে কিন্তু বাহুর কথা বলতেছে। আর আর এক রকম করে যদি কল্পনা করি, তাহলে এটাও কিন্তু বাহু, মানে এখান থেকে যে দৈর্ঘ্য হবে সেখান থেকেও সেই দৈর্ঘ্যটা হবে। এইভাবে কল্পনা করা যায়। এবং দেখো, যখন কোষ বিভাজনরত অবস্থা তখন এটা কিন্তু এইভাবে ক্রোমোজোমটা যদি আঁকাই তাহলে এটা কিন্তু একটা ভি আকৃতির মতো দেখা হলো। তাহলে অ্যানাফেজ দশায় গিয়ে, এখন ভাই অ্যানা শব্দের অর্থ কি? অ্যানা শব্দের অর্থ গতি। অর্থাৎ যে কোষ বিভাজন পর্যায়ে, ফেজ মানে দশা, অর্থাৎ কোষের বিভাজনের সেই সকল দশায় হচ্ছে এই সেন্ট্রোমিয়ারটি আলাদা হয়ে এই সাইডটা এক মেরুতে যায়, আর সাইডটা আর এক মেরুতে গিয়ে দৌড়ে মারে বা গতিপ্রাপ্ত হয়। এই কারণে এর নাম অ্যানাফেজ। অ্যানা শব্দের অর্থ গতি, ফেজ মানে অবস্থা বা দশা। অ্যানা মানে গতি, ফেজ মানে দশা বা অবস্থা। অর্থাৎ এই দশায় ওই সেন্ট্রোমিয়ার ভাগ হয়ে ক্রোমাটিড দ্বয় উভয় মেরু প্রান্তে ছুটতে থাকে অ্যানাফেজ দশায়। তুমি এসএসসি লেভেলে কিন্তু এগুলো পড়ছো। এবং সেই সময় কি আকৃতি দেখায় এটা মেডিকেল ভর্তি পরীক্ষা আসছে কিন্তু, সেটা হবে ভি। কেমন ভি? উল্টা ভি, এরকম করে উভয় পাশে দেখায় উল্টা ভি। এটা এটা খেয়াল রেখো। দেখো তো, আমি একটু আবার রিভিউ দেই। এই নিউক্লিয়াসের ভিতরে এরকম মাকু যন্ত্র সৃষ্টি করে, কে সৃষ্টি করলো? সেন্ট্রিওল। এখন ক্রোমোজোম গুলো এখানে এরকম করে লেগে থাকে, তার এক সাইড গুলো এই সাইডে যায় আর বাকি অর্ধেক যায় এই সাইডে। 46টা যদি থাকে তাহলে এই সাইডে যায় 23টা, এই সাইডে যায় 23টা। তাহলে এই 23টা যায় এই ভিতর দিয়ে, তো একটা গতিপ্রাপ্ত হয় না? যে দশায়, ছুটোছুটি করে একদম এই প্রান্তে একবার আসে আর অর্ধে বাকি অংশ ওই প্রান্তে যায়, তো একটা গতিপ্রাপ্ত হইলো, তাই এর নাম অ্যানাফেজ। অ্যানা মানে গতি। তাহলে এটা মধ্যকেন্দ্রিক আদি বৈশিষ্ট্য একটা দশা। এখন এই পেজে যদি সমস্যা থাকে তার হাত তোলো, আমি অপর পেজে চলে গেলাম। দেখো, উপমধ্যকেন্দ্রিক। উপ শব্দটি এসেছে সাব থেকে, সাব। দেখো সাব শব্দটি এখানে আছে। এই যে সাব মেটাসেন্ট্রিক, মেটা মানে মধ্য, আগেই পড়েছি। সাব মানে উপরে বা নিচে, সাব মানে উপরে বা নিচে। এখানে সাব মানে নিচে বেশি ধরা হয়, কিন্তু এখন এইটা হচ্ছে মেটাসেন্ট্রিক, মানে মাঝখানে সেন্ট্রোমিয়ার আছে। আর সাবমেটাসেন্ট্রিক মানে মধ্যখান থেকে একটু উপরে, মধ্যখান থেকে একটু উপরে। দেখো মধ্যখান কিন্তু এই জায়গায় ছিল, তার থেকে একটু উপরে নিয়ে গেছে এই জায়গায়। তাহলে এটাকে বলে উপ মধ্যকেন্দ্রিক। মানে যে ক্রোমোজোমের
সেন্ট্রোমিয়ারটি মাঝখান থেকে একটু উপরে বা নিচে থাকবে, সেটাকে বলা হয় সাবমেটাসেন্ট্রিক ক্রোমোজোম। হয়ে গেল। তাহলে সাব মানে নিচে বা উপরে, এরকম মনে রাখবা। আর মেটা মানে মধ্য। তাহলে মাঝখানের উপর মধ্য, এটা মাঝখান ছিল। দেখো তারপরে এইবার ভাইয়া এই 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 হ্যাঁ বলো। ভাইয়া সাব মানে উপরে, এগুলা কিছু বুঝি না, আবার একটু বুঝাই দিলে। মানে কি আচ্ছা, নিচে উপরে এগুলা একটু বুঝিনি। এই যে উপশব্দ কথাটি থেকে ইন্সপেক্টর, ইন্সপেক্টরের নিচের পদকে বলা হয় সাব ইন্সপেক্টর। দেখো তো, এই যে এটা তো হচ্ছে একটা ক্রোমোজোম, যদিও মাঝখান থেকে কোনো ফাড়িনি বা হয়নি, ধরে নাও এটা একটা ক্রোমোজোম। তাহলে যখন এটা মাঝখানে থাকে মেটাসেন্ট্রিক, মাঝখান থেকে যখন একটু নিচে আসবে, এটা আমি আঁকাইতো দেখি, এই আলাম, তাহলে এই জায়গায় থাকার কথা মিডিল, কিন্তু ওটা না থেকে একটু নিচে থাকলো, তাহলে এই ধরনের ক্রোমোজোমকে কি বলা হলো? সাবমেট্রিকটা এই জায়গায় থাকার কথা ছিল, এই জায়গায় থাকার কথা ছিল, সে ইন্সপেক্টর পদে নেমে গেছে, ইন্সপেক্টর পরের পদ, মিডিল পদ, আর সে নিচে, সাব মানে নিচে, তাহলে সে নিচে অবস্থা আসলে কি হবে? এই যে একটু নিচে এসলো থেকে, দেখো এটা মিডিল আছে, এটা থেকে একটু নিচে আস, নিচে বলতে এইখানে আছে। এটা যখন এরকম, দেখো মাঝখান থেকে এক পাশে একটু অবস্থিত তাকে মধ্যকেন্দ্রিক বলা হয়। এটা যখন অ্যানাফেজ যায় দেখো তো এইটা এল আকৃতির মতন কিনা, আমি এটা একটু মুছে দিই, এই জিনিসটা এল আকৃতির মতন কিনা, এই দেখো তো এল এরকম না, এটা দেখতে এল, ইংরেজি হয় বড় হাতের এল, তো ওই রকম দেখতে হয়। কখন হয়? যখন অ্যানাফেজ দশায় যায়, বলছে অ্যানাফেজ দশায় এল আকৃতির মতো দেখায়। তাহলে জিনিস মনে রাখবো, ভি এল জে আই, এটা হচ্ছে মধ্যকেন্দ্রিক বা সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক। আমি মনে রাখতাম না যে মেটাসেন্ট্রিক হচ্ছে ভির মতো দেখতে, আমি জাস্ট ভিএল জে আই মনে রাখতাম, তারপরে ওই যে মেটাসেন্ট্রিক সাবমেটাস হাতে গুনতাম যে কয় নম্বরে আছে, তাহলে ভিএল জে আই, যে হচ্ছে 3, মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক, এইভাবে গুনতাম। তো একেবারে মনে রাখার এইভাবে জাস্ট সিকোয়েন্সটা মনে রাখবা, তা অনেক মানে মনে থাকবে অনেকক্ষণ। তাহলে আছে না, এই শুক্রাণুটা আঁকালাম, শুক্রাণু, এই সাইটের একটা অ্যাক্রোসোম বলা হয়, শুক্রাণুর একদম মাথার প্রান্ত, অর্থাৎ তোমাদের যে বীর্য আছে, তো বীর্য যে মাথার অংশটা, সেই মাথার অংশটার শুক্রাণুর একদম মাথার মানে মেডিকেলের ভাষায় বলে অ্যাক্রোসোম, অ্যাক্রো মানে মাথা বা হেড, এইচইএডি, হেড, হেড প্রান্ত, তোটাকে বলা হয়। তাহলে এইখানে আজকে অ্যাক্রো পেয়ে গেছি, অ্যাক্সেন্ট্রিক, অর্থাৎ একটু মাথার দিকের অংশ। দেখো তো, এটা একটু মাথার দিকে অংশ না, যদি এই বডিটা মাথায় যদি অবস্থান করে, তাহলে এটাকে বলা হয় অ্যাক্রোসেন্ট্রিক। তো মাথাটা মনে করো, এটা মেডিকেল ভাষায় দেখো মাথা একেবারে হয়নি, জাস্ট এরকম জায়গাকে মাথা বুঝাইছে। আর যেহেতু এটাকে বলা হয় টেলোসেন্ট্রিক, টেল মানে কি? প্রান্ত, একদম প্রান্তে, দাঁড় প্রান্তে, টেলোমিয়ার, টেলিফোন, টেলিগ্রাম, টেলি শব্দের অর্থ বা প্রাণ। আমরা যে বলি না টেলিফোন মানে, টেলি মানে দূরে, মানে আওয়াজ, তাহলে দূরের আওয়াজগুলো শোনা যায়। তো আমরা যে টেলি কথাটা ব্যবহার করি, টেলির অর্থ কিন্তু দূর বা প্রান্ত, এক প্রান্ত থেকে অপর প্রান্ত। টেলিকাস্ট, কাস্ট মানে প্রচার করা, আর টেলি মানে, তাহলে টেলিকাস্ট বলি, শব্দের অর্থ দূর, টেলিফোন মানে দূর, দূর থেকে টেলিয়ার বোঝায়। টেলো কি একই? টেলোমিয়ার, হ্যাঁ টেলি আর টেলোমিয়ার একই, হ্যাঁ টেলো একই, টেলো মানে দূর একই, হ্যাঁ টেলো মানে। মানে প্রান্ত বা দূর। এই দেখো এইখানে একদম লাস্ট অবস্থান করতেছে, তাই বলছে এটা টেলোসেন্ট্রিক, এর নাম কি? প্রান্ত কেন্দ্রিক। এই দেখো প্রান্ত শব্দটির অর্থ হচ্ছে টেলোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক। আর কেন্দ্রিক মানে তো জানো, সেন্ট্রিক শব্দটি ব্যবহৃত হয়েছে। সেন্ট্রিক মানে শব্দটি এসেছে সেন্টার থেকে, সেন্টার মানে কেন্দ্র,
যারা বুঝতে পারে হ্যাঁ তারাই প্রতিদিন ক্লাস করে, আর যারা ওয়ার্ড মিনিং এর মজা এখনো ধরতে পারেনি, শুধু গাধার মতো ক্লাস করে যাচ্ছে, তারা কিন্তু নিয়মিত ক্লাস করে না। এগুলো সচরাচর প্রাইভেটে যদি ইউটিউব বিভিন্ন তো জন লাইভ ক্লাস নেয়, ওয়ার্ড মিনিং ভাঙন করে পড়ায় কি ডাকে আমার কাছে বলো তো, খুব কম যে এরা ক্লাস মিস, আমি নিজেই মানে কনফিউজ হই যে কি অবস্থা এদের, আমি হলে তো কোনো মিস দিতাম না। তো দেখো সেন্ট্রোমিয়ারটা করছে, তার নাম একদম মাথায়, আর এটা একটু মাথার চেয়ে একটু নিচে, তাই এর নাম উপপ্রান্ত কেন্দ্রিক, মানে একেবারে প্রান্ত না, প্রান্ত থেকে একটু নিচে, তাই বলছে উপ, তো নিচে, নিচে মানে সাব, তাই বলছে এটার নাম সাব, এটার নাম কি, সাবমেটাসেন্ট্রিক, এর নাম সাবমেটাসেন্ট্রিক। তাহলে এটার নাম কি, এটার নাম হচ্ছে অ্যাক্রোসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, হ্যাঁ, অ্যাক্রো মানে মাথা, আর এটার নাম টেলোসেন্ট্রিক, টেলো মানে একদম প্রান্তে, প্রান্তে সেন্ট্রোমিয়ারটা আছে। এবং মানেগুলো কিন্তু বুঝলে এগুলো ইজি লাগে তোমার কাছে, তাই না? তাহলে আমাদের এগুলো কিন্তু এখন এই যে অ্যাক্রোসেন্ট্রিক, এটা আমাদের কিন্তু অ্যাক্রো শব্দটি পাই কিন্তু আমরা ওই শুক্রাণু থেকে, শুক্রাণুর মাথা। তো এটা দেখো ভি হচ্ছে ভিএল, এটা তো দেখতে এটা আয়ের মতো দেখতে, হুম, যেটা অ্যাক্রোসেন্ট্রিক মানে অলরেডি আমার সব বলা তথ্য সব শেষ। এখন এখানে দেখো টিফোনিয়াম আছে, ত্রিলোবাটাম, এরকম একটা ঘেটকসুর ক্রোমোজোম নিছে, সেই ক্রোমোজোমের কয়টা ক্রোমোজোম, 4 আর 6 আর 11, কত হয়, 17টা ক্রোমোজোমের ভিতরে এই এই ধরনের ক্রোমোজোম আছে 11টা, আর এই ধরনের ক্রোমোজোম আছে 4টা, আর এই ধরনের ক্রোমোজোম আছে 2টা। তো এইটা বুঝাইছে যে একটা কোষের যে কয়টা ক্রোমোজোম থাকুক না কেন, 17টা থাকুক না কেন, তার ভিতরে ডিফারেন্ট ক্রোমোজোম দেখায়। এই লাইনটার মানে তোমাদেরকে এইভাবে বুঝাইছে লেখক, যে একটা একটা বিভিন্ন প্রকারের বিভিন্ন সেন্ট্রোমিয়ারের অবস্থানের ক্রোমোজোম থাকতে পারে, এই জিনিসটা লেখক তোমাদেরকে বুঝাই দিচ্ছে। যে পরীক্ষা আহামরি জিনিস এটা কিন্তু না, এবং এটা কিন্তু কারা গবেষণা করেছে, বাংলাদেশের বিজ্ঞানীরা, তাই বলছে এটা আমাদের প্রাপ্ত গবেষণায় মানে হয়েছে। কে বলছেন, আবুল হাসান স্যার, আবুল হাসান স্যার নিজে গবেষণা করছেন, হ্যাঁ, ওদের ওই ল্যাবে, তো সেইভাবে তথ্যটা প্রকাশ করেছে। এখন এই জায়গায় আসি, টেল মানে প্রান্ত কিন্তু, তো এটা আয়ের মতো দেখা, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষা দেব কোন পর্যায়ে, অ্যানাফেজ পর্যায়ে, অ্যানা শব্দের অর্থ গতি, আশা করি বুঝতে পেরেছ। এইবার আসা যাক অটোসোম। আমি আগের দিন বলছিলাম যে অটোসোম শব্দের অর্থ কি, এবার একটু বলো তো, দ্রুত হাত তোলো তো, হ্যাঁ একজন হাত তুলছো, বলো তো। অটো মানে হচ্ছে অটোমেটিক অর্থাৎ নিজ নিজ, আর জোম মানে বডি অর্থাৎ এগুলো নিজে নিজে বডি তৈরি করে। একটু ভুল হয়েছে, নিজে তৈরি করে কথাটা ভুল হয়েছে। তো দেখো অটো সেলফ, যেরকম অটোফ্যাগি আমরা কিন্তু পড়ছি লাইসোজোমের ওইখানে, মানে নিজেকে যখন নিজে খেয়ে ফেলায় তখন তার নাম অটোফ্যাগি। অর্থাৎ একটা কোষের ভিতরে লাইসোজোম অঙ্গাণু আছে, লাইসোজোমের ভিতরে হাইড্রোলাইটিক এনজাইমে ভরপুর, সে যখন তার দেয়াল প্রাচীর ফেটে যায়, ফলে তার এনজাইম গুলো কোষের ভিতরে, সারা কোষের ভিতরে পড়ে যায়, ফলে ওই যে মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ওইগুলোকে নিজে নিজে হজম করে ফেলায় ওই ওই রস দিয়ে বা এনজাইম দিয়ে। কি ধরনের এনজাইম, হাইড্রোলাইটিক। এখন নিজে করে ফেললো, মানুষ যখন মারা যায় তখন তার মাংসগুলো পচে যায়, এই কারণেই অম্লীয় পরিবেশ সৃষ্টি হয়, তুমি তখন অক্সিজেন নিতে পারো না, তোমার দেহ তো মৃত। আমি মারা গেলে পচে যায়, তার ব্যাখ্যা একদিন দিতে চাইছিলাম, এখন যদি দেই তাহলে বিষয়টা অনেক বড় হয়ে যাবে। শুধু এটা মনে রাখো, লাইসোজোম যখন নিজের দেহের অঙ্গাণুগুলোকে ক্ষতি করে তখন সেটার নাম বলা হয় অটোফ্যাগি। ফ্যাগি মানে খাওয়া, আর অটো মানে খাওয়া। তাহলে অটো শব্দের অর্থ হচ্ছে বায়োলজিক্যাল নিজ বা মাই সেলফ, লিখে নাও, মাই সেলফ, মনে থাকে যেন। এটা ক্লাস করেন, এখানে স্বর্ণা ক্লাস করছে না কেন?
হাবিব, শরীর খারাপ নাকি? দেখো তাহলে অটোসোম মানে নিজেকে বোঝাচ্ছে, নিজের মানে নিজের দেহকে বোঝাচ্ছে, হ্যাঁ, নিজে মানে নিজের দেহকে বোঝাচ্ছে, সোম মানে বডি বা দেহ। তাহলে যেসব ক্রোমোজোম বৈশিষ্ট্য দৈহিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করবে, ক্রোমোজোম, তাদেরকে বলা হয় অটোজোম। কারণ দৈহিক আচার আচরণ বৈশিষ্ট্য শুধুমাত্র তোমার শুক্রাণু মানে তোমার পুরুষাঙ্গ এইখানের ব্যতীত যে অন্ডকোষ আছে সেই অন্ডকোষের ভিতরে যে কোষগুলো অবস্থান করছে ওই কোষগুলো ব্যতীত বাকি যত দেহ তোমার কোষ আছে, চোখ নাক মুখে হাতে যেখানে যত কোষ আছে না কেন সেইটাকে বলা হয় অটোসোম। আর যে সেক্স ক্রোমোজোম গুলো যে অন্ডকোষের ভিতরে আছে এইগুলোকে বলা হয় সব 23টা করে, এরা 46টার ভিতরে অর্ধেক অর্ধেক, সেইগুলোকে বলা হয় সেক্স ক্রোমোজোম। সেই দুইটা স্পেশাল এক্স আর ওয়াই যে করে একটা মানুষের, এটা থাকে পুরুষের আর নারীদের থাকে এক্স এক্স, হ্যাঁ, ওই ওই 46টার ভিতরে, 46টার ভিতরে অলরেডি লিঙ্গ নির্ধারণ করছে, তাহলে বাকি থাকে কয়টা? 44টা। সেই 44টাকে কি বলবো? ওই দেহ অটোজোম, অটোজোম বলে দেব। আর বাকি যে দুইটা এক্স ওয়াই আর এক্স, তো এইটাকে বলবো সেক্স ক্রোমোজোম। তো সেক্স ক্রোমোজোম কি করে? জীবের লিঙ্গ নির্ধারণ করে। এই এমসিকিউটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেক্স ক্রোমোজোম দুই প্রকার, এক্স আর এটা ওয়াই। এরা কি অবস্থায় অবস্থান করতে পারে? জোড় অবস্থায়, জোড় অবস্থায় মানে এক্স এক্স অবস্থান করবে, কখনো এক্স আলাদা অবস্থান করবে না। স্ত্রী দেহে দুটি সেক্স ক্রোমোজোম থাকে, সেটা এক্স এক্স, আর পুরুষদের দেহে এক্স ওয়াই। এরা কি করে? লিঙ্গ নির্ধারণ ছাড়াও কখনো আর কিছু রোগ নিয়ন্ত্রণ করে। যেমন একটা রোগ, একটা ছেলে যে হবে তার বর্ণান্ধতা হবে, মানে বর্ণান্ধতা বলতে কালার ব্লাইন্ডনেস, যেটি 100 জনের ভিতরে শতকরা 10 জন হয়, মানে সে অর্জনের লাল হয়। নীল রং পৃথক জনের, আমি তো সেটা বলছি। তো লোকের এটা হয়। সেজন তোমাদের যদি ক্লাসে থাকে তাহলে তুমি জিজ্ঞেস করো, এই একটা নির্দিষ্ট সংখ্যা 73 কি 21, এরকম একটা তোমাদের বইতে ছিল এসএসসি লেভেলে। তো বর্ণান্ধতা মানে মানে কালার ব্লাইন্ডনেস আর হিমোফিলিয়া। এখন ফিলিয়া শব্দের অর্থ কিন্তু হাইড্রোফিলিক, হ্যাঁ, ওই পড়ছিলাম না ওই যে ফসফোলিপিড বাইলেয়ার গঠনের ক্ষেত্রে। তো ফিলিয়া শব্দটি ফাইলা থেকে এসেছে, ফিলিয়া। ফিলিয়া মানে লাভার, লাভার মানে প্রিয়। কি প্রিয়? রক্ত প্রিয়। হিম মানে রক্ত। তোমাদের একটা দেখো ওই গ্রুপে দিছি আমি, হিমোফিলিয়া শব্দ ভেঙে দিছি। তো হিম মানে রক্ত আর ফিলিয়া মানে আকর্ষণ, হ্যাঁ, এটা লিখে নিও, খুব সুন্দর একটা ওয়ার্ড কিন্তু। তো ভাই এটার নাম কেন রক্তপ্রিয়? দেখো এই হিমোফিলিয়া রোগে যারা আক্রান্ত হয়, ধরো তোমার জেনেটিক রোগ হলো এই দুইটা রোগ জেনেটিক রোগ, তো তোমার গোষ্ঠীতে কারোর হলে এটা হবে। এবং হিমোফিলিয়া হলে 10 বছর, 10 বছর পর্যন্ত সর্বোচ্চ বাঁচে একটা শিশু, 10 বছর পরে মারা যায়। আর তাকে প্লাজমা থেরাপি দিয়েও আর টেকানো যায় না, হ্যাঁ। এটা এমন একটা রোগ যে মারাই যাবে, এরকম একটা জিনিস, এইডস এর মতো। হিমোফিলিয়া রোগ মানে রক্তপ্রিয় রোগ। তাহলে দেখিছো, তুমি ওয়ার্ড মিনিংটা অলরেডি জেনে গেছো যে এটা রক্তপ্রিয় রোগ মানে কি। ভাই এটা রক্তপ্রিয় রোগ, যদি এই রোগ হয়, তুমি একজন মানুষ, তুমি হলো প্রদীপ, তো প্রদীপের এই রক্ত হওয়ার পরে ওর নাক দিয়ে মুখ দিয়ে চোখ দিয়ে মানে রক্ত জাতীয়, মানে রক্তই ঝরে কিন্তু রক্তর মতো এরকম কালো কালশিটে বেড়ে বেড়ে যাবে, মানে ইন্টারনাল রক্তক্ষরণ হয়। ফলে প্রতি সপ্তাহে সপ্তাহে প্রায় রক্ত দেওয়া লাগে এদের। রক্ত জন্য এরা পাগল হয়ে যায় সকল রোগী, হ্যাঁ, কারণ রক্তক্ষরণ হয়। রক্তক্ষরণ হলে বন্ধ হয় না। আমাদের বন্ধ হওয়ার জন্য যে ব্লাড ক্লটিং আছে বা রক্ত তঞ্চন প্রক্রিয়া যে আহ অনুচক্রিকা, সেই অনুচক্রিকা গুলো তে থাকতে পারে না বা মারা যায় তারা। ফলে ইন্টারনাল রক্তক্ষরণ হয়, আমাদের দেহের অভ্যন্তরের নাড়ি রক্তক্ষরণ হয়, নাকের ভিতরে কানের ভিতর। তো কারণ কি? কারণ এই রক্ত তঞ্চন, রক্ত জমাট বাঁধার যে ফ্যাক্টর গুলো থাকে সেই ফ্যাক্টর গুলোই মারা যায়, মানে টিকে থাকতে পারে না দেহ। ফলে অটোমেটিক্যালি রক্ত ঘটতে থাকে, মানে ঝরতে থাকে। তো একটা মানুষ কতদিন বা বাঁচায় রাখা যায় এভাবে, যে রক্ত ঘটতে মানে ঝরতে আছে ঝরতে আছে?
তো আস্তে আস্তে সে রোগ প্রতিরোধ ক্ষমতাহীন হবে, ফলে একসময় মারাই যাবে। তো হিমোফিলিয়ার অর্থ রক্তপ্রিয়, মানে রক্তকে সে বারবার জমাটে বা মানে বারবার ক্ষরণ হলেও সেটাকে জমাট বাঁধতে দেয় না, অটোমেটিক ঝরতেই থাকে, দাঁতের গোড়া দিয়ে রক্ত ঝরে। তো এই জন্য এর নাম রক্তপ্রিয় রোগ। মানে রক্তকে এসে জমাট বাঁধতে দেয় না, তাই বলছে এই ধরনের সমস্যাকে বলে সেক্সড, মানে জনন, আর লিঙ্কড মানে মানে যুক্ত, মানে এই সেক্স ক্রোমোজোমের এমন ভাবে আমাদের কোনো কোশ্চেন না তৈরি হয় আশা করি, আরো উল্টা আরো অন্য জায়গা থেকে ভুল করতে ভাই ক্রোমোজোমের আপনার রাসায়নিক নেটে গঠন অনেক কিন্তু বেশ সমস্যা হচ্ছে, জটিল। কথা বোঝা যায় না। আর কি কারো সমস্যা, কি বলো? ব্রো লিঙ্ক আইডে গেছে দেখলাম আমার এখানে। লিঙ্ক কেটে গেছিল? হুম। হ্যাঁ হাবিব, কি খুব প্রবলেম? জি না, তাহলে তোমাদের নিজস্ব, তোমাদের ব্যক্তিগত এটা নেট প্রবলেম। এখন কি ঠিক আছে দেখো? ঠিক আছে। আচ্ছা তাহলে আজকে এই পর্যন্ত পড়ি তাহলে, হ্যাঁ, যদি হয় এর ভাই বেশি আমারও পড়বো কেটে না। গেল। ও পড়ান সমস্যা নেই, ইয়া করিলেন আমরা তো আবার রেকর্ড দেখবই, পড়ান সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, দুইবার করে দেখলে আমি মিনিং গুলো বুঝতে পারবো আর কি। আচ্ছা দেখি আমরা একটু পড়ি। দেখো নিউক্লিক অ্যাসিডটা আবার শুরু করেন এই নতুন যে, ভাবে। কোনটা? না না না, কিছু না। এই যে মানে ক্রোমোজোম, ক্রোমোজোম তোমাকে যদি বলা হয় যে ক্রোমোজোম উপাদান দিয়ে গঠিত, তুমি বলবা যে ডিএনএ দিয়ে গঠিত, মানে নিউক্লিক অ্যাসিড। এক কথায় নিউক্লিক অ্যাসিড কয় প্রকার? দুই প্রকার। এই দেখো শেষেরটা এই মাঝখানে একটা এন আছে, এন মানে নিউক্লিক অ্যাসিড, এ মানে অ্যাসিড। তো নিউক্লিক অ্যাসিড দুই প্রকার, একটা হচ্ছে ডিএনএ আর একটা হচ্ছে আরএনএ। দেখো দেখো দুই প্রকার নিউক্লিক অ্যাসিড, একটা ডিএনএ একটা আরএনএ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু। তো দুই ধরনের নিউক্লিক অ্যাসিড পাওয়া যায়। তাহলে একটা ক্রোমোজোম একটা নিউক্লিক অ্যাসিড দ্বারা তৈরি, এনএ নিউক্লিক মানে দ্বারা তৈরি, প্লাস প্রোটিন দ্বারা তৈরি। কি ধরনের প্রোটিন? হিস্টোন প্রোটিন। এই হিস্টোন প্রোটিন, এটা কি গঠিত? আমি আবার বলছি, এটা ক্রোমোজোম কি দিয়ে গঠিত? নিউক্লিক দ্বারা গঠিত, আর সাথে প্রোটিন। কি ধরনের প্রোটিন? হিস্টোন প্রোটিন। তাহলে এই দুইটা উপাদান দিয়ে একটা ক্রোমোজোম গঠিত হয়। বলতো হাবিব, নিউক্লিক অ্যাসিড কত, মানে নিউক্লিক অ্যাসিড কত প্রকার? দুই প্রকার না, একটা ডিঅক্সি রাইবো আর একটা হচ্ছে রাইবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো আমরা অলরেডি এগুলো পড়ে ফেলাইছি যে ডিএনএ মানেই এর পুরো নাম ডিঅক্সিরাইবো, একটা অক্সিজেন থাকবে না। কার্বনের যে বিভিন্ন চেন আছে, 6 বিশিষ্ট রাইবোজ সুগার, সেই রাইবোজ সুগারের এখানে একটা অক্সিজেন থাকবে না। তাই বলছে ডিঅক্সি, মানে অক্সিজেন থাকবে না এই ধরনের স্ট্রাকচার বা গঠনে। এর স্ট্রাকচার পরবর্তীতে পাবো, এটা নিয়ে এত মাথা খাওয়ার দরকার নেই যে কেন ডিঅক্সি, এর মানে রাখি আর কি। তো এটা সবচেয়ে বেশি স্থায়ী ক্রোমোজোমের। ক্রোমোজোমের বিভিন্ন উপাদানের মধ্যে ডিএনএ এর পরিমাণ শতকরা 45 ভাগ। ভেরি ভেরি সূত্রক, দুই সূত্র। একটা মই গঠন করতে গেলে দুই সাইডে দুটো লাঠি দেওয়া লাগে, তাই এটার নাম এক সূত্রক, দ্বিসূত্রক। আর আরএনএ কয় সূত্রক? এক সূত্র। এই যে একটাই মাত্র লাঠি বা দড়ি। এই দ্বিসূত্রক নিউক্লিওটাইডের সর্পিলাকার শব্দের অর্থ সাপের মতো গঠন, সাপের মতন গঠন। হ্যাঁ, একটি সূত্র অপর সূত্রের পরিপূরক, অর্থাৎ এখানে যদি এ থাকে ই থাকবে, এখানে যদি জি থাকে। হ্যাঁ, তাই বলছি এখানে 5 কার্বন বিশিষ্ট, যেখানে কার্বনের যে শিকলটা আঁকাচ্ছিলাম, তাহলে কয় কার্বন শিকল হবে? পেন্টোজ শর্করা। তার মানে পেন্টোজ শেষে দেখো একটা ওজ আছে, ও মানে শর্করার নাম। তাহলে কয় কার্বন বিশিষ্ট? কি 5 বিশিষ্ট শর্করা।
এবং অজৈব ফসফেট এবং নাইট্রোজেন ক্ষারক। তাহলে একটা ডিএনএ গঠিত হলে আমরা কিন্তু ডিএনএ নিয়ে বর্তমানে, তো আমরা ভাই ডিএনএ কি, তো আমরা ডিএনএ কে আমরা এভাবে পড়েছি। এখন ভাই ডিএনএ স্ট্রাকচারটা কি কি দ্বারা গঠিত, মধ্যেখানে যে অবস্থানগুলো সেগুলো কিন্তু ক্ষার, কি ক্ষার, ওই এ টি জি সি, এইগুলো কিন্তু ক্ষারক। অ্যাডেনিন, থায়ামিন, গুয়ানিন, লিউসিন। আর এই যে চারি সারি যে এইগুলো, এগুলো কিন্তু ফসফেট আর সুগার, ফসফেট সুগার, পি পি জি, এস বি, এসপিবি মনে রাখবা, হ্যাঁ, এসপিবি, এসপিবি, এসপি বস, আমার এসপি বস। তাহলে এস শর্করা, ফসফেট, জি মানে ওই বি মানে হচ্ছে বেজ, বেজ মানে কিন্তু ক্ষার, বি এ সি বেজ, বেজ মানে কিন্তু ক্ষার, মনে থাকে যেন। তাহলে এই তিন ধরনের উপাদান দিয়ে কি গঠিত, ডিএনএ গঠিত। ডিএনএ আমার এসপি বস, ইউএসএস বস, বস মানে এজ, পি মানে, পি মানে হচ্ছে ফসফেট, আর শর্করা বা সুগার। তাহলে এই কয়টা কার্বন বিশিষ্ট পেন্টোজ শর্করা, অজৈব ফসফেট আর নাইট্রোজেন ঘনিত ক্ষার। ক্ষারগুলো কয় প্রকার, অ্যাডেনিন, গুয়ানিন, থায়ামিন, সাইটোসিন। ভাইয়া অর্থ কি, ভাই গুয়ানিন শব্দের অর্থ কি, ভাইয়া সাইটোসিন শব্দের অর্থ কি, থায়ামিন শব্দের অর্থ কি, এরকম প্রশ্ন আসতেই পারে। হ্যাঁ, তো এইগুলোর অর্থ আমি পরে বলে দেবো, যদি আমি জানি এগুলোর অর্থ, তো আজকে অনেক পড়া হয়ে যাবে। গুয়ানিন মানে গু থেকে এসেছে, জানো এটা, বাদুড়ের মল, মানে এটা। থায়ামিন থাইরয়েড গ্রন্থির পাওয়া যায়। সাইটোসিন এটি সাইটোপ্লাজমে বেশি পাওয়া যায়। অ্যাডেনিন, অ্যাডেনিন এটি এটি একটি এটি একটি গ্রন্থি থেকে পাওয়া যায়, তাই নাম অ্যাডেনিন, অ্যাডেনিন অর্থ গ্রন্থি। এখন দরকার নেই, পরবর্তীতে আমি শিখাবো। বিজ্ঞানী বোনার নামক যে হিস্টোন প্রোটিন পায়, সেই হিস্টোন প্রোটিনের অনুপাত ডিএনএ এবং হিস্টোন প্রোটিনের অনুপাত একই, এই কথাটা মনে রাখবা। তো আমরা আজকে এই পর্যন্ত পড়বো। ডিএনএ এবং হিস্টোন অনুপাত 1:1, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো আজকে এই পর্যন্ত। এর ভিতরে কি কোনো কোশ্চেন আছে? ভাই একটা প্রশ্ন আছে আমার, আমার অনেকগুলো প্রশ্ন আছে ভাই। হ্যাঁ ভাই। হাইপোথেসিস অর্থ কি? হাইপোথেসিস অনুকল্প। তো আমরা হাইপোথেসিস করি কোনো কিছু অনুমান করার জন্য। এই অনু শব্দটি এসেছে অনুমান, অনুমান মানে আমি অনুমান করছি কি ধরনের, কল্পনা করে যেটা হতে পারে। আমি ঘরে স্বপ্নে না আসলে কল্পনা করে যে জিনিসটা ধারণা করা হয়, কল্পনা করে যে জিনিসটা ধারণা, তার নাম হাইপোথেসিস। এর এভাবে ভাঙা যাবে না। হাইপো থিসিস মানে হচ্ছে তো নিচের ধারণা, এবং তো এটার নাম থিসিস মানে কিন্তু ধারণা, আর হাইপো অনুকল্পন করা হয়েছে এই কারণে। আচ্ছা বুঝতে পারছো কি? ভাই, প্রোটিনের কি বুঝছি ভাই, প্রোটিনের কি বলছিলেন? প্রোটিন মানে একটু আবার, প্রোটিন। শব্দের অর্থ কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও হিস্টোন প্রোটিন, হিস্টোন মানে জাল, তো জাল প্রোটিন, ক্রোমোজোম, তোমার ক্রোমোজোম যে ডিএনএ থাকে যত শতাংশ, এইটা ইস টু প্রোটিন থাকে না, কারণ প্রোটিন। ক্রোমোজোমটা কয় ভাগে গঠিত, এই যে ক্রোমোজোম এই ক্রোমোজোমটা দুইটা উপাদানে গঠিত না, একটা ডিএনএ আর প্রোটিন। তো এর যে অনুপাত হ্যাঁ। দুইটা, অর্থাৎ এ যদি 1% হয় তাহলে এও 1% থাকবে, দুইটার অনুপাত হচ্ছে 1। বুঝতে পারছো? না, প্রোটিন অর্থটা কি? অর্থ অর্থ শব্দের অর্থ। প্রোটিন বেস্ট, বেস্ট মানে সবচাইতে ভালো, সবথেকে ভালো, মানে সব থেকে উপকারী আমাদের দেহের জন্য। শব্দটি এসেছে গ্রিক শব্দ প্রোটি, প্রোটি প্রোটিওস। লিখে নেই। আচ্ছা, প্রোটি এটা নিউক্লিয় মানে বইতে লেখা আছে, আমি এগুলো আচ্ছা প্রোটিওস ভাই, থেকে এসেছে। নিউক্লিয় প্রোটিন, নিউক্লিয় প্রোটিন বলে যে, মানে নিউক্লিয় এখানে কি মানে হিসেবে ব্যবহার হয়েছে? নিউক্লিক অ্যাসিডের সাথে এই ধরনের প্রোটিন যুক্ত থেকেই ক্রোমোজোম গঠন করে, তাই এর নাম নিউক্লিক। আর নিউক্লিওসোম?
একই। নিউক্লিওসোম, এটা আমরা আগে পড়ছিলাম না আগের দিন, নিউক্লিওসোম যখন হ্যাঁ হ্যাঁ এই যে পেঁচানো সুতাগুলোর সাথে একটা করে প্রোটিন যুক্ত থাকবে, হয়ে যে একটা বডি তৈরি শুরু করেছে, এই ধরনের বস্তুকে বলে নিউক্লিওসোম। কারণ বডি বা বস্তু শেষে একটা সোম আছে, একটা পাউরুটির মতন হিস্টোন প্রোটিন, আর সাথে এরকম ডিএনএ একসাথে মিলে হয় নিউক্লিওসোম। কিন্তু আর এগুলো মনে কাইনেটিক রাখিনি তোমাদের মতন, ভাই এগুলো তো ক্লাস করোনি। করছিলাম ভাইয়া, ওই আমার মানে নেট প্রবলেম ছিল যার কারণে আমি ওই ইয়ের কারণে করতে পারি নাই। কাইনে শব্দটি কাইনেটিক অনেক জায়গায় ভাবা, মানে ক্যারিওকাইনেস, হ্যাঁ, কাইনেস এনার্জি, কাইনেস, এগুলো সব ভুল একই অর্থ। করছিলাম কাইনে পরীক্ষাতে মানে ভাই, ভুল গতি, করছিলাম। মানে গতি বা বিভাজন, বিভাজন। আর কোর কোরটে করে একটা প্রোটিন, এই ধরনের প্রোটিন, যে প্রোটিনটা এইখানে থাকে সেন্ট্রোমিয়ারের পাশাপাশি স্থানে থাকে, থেকে কি করে আমাদের যে কোষ বিভাজন গুলো হয়, যে অ্যানাফেজ দশায় যে গতিপ্রাপ্ত হয়, ক্রোমোজোম গুলো ছুটে পালায় দুই সাইডে, তো ছুটে পালাতে একটা গতির সঞ্চার করতে হয় না, বা ক্রোমোজোম গুলোকে দুই প্রান্তে নিয়ে যেতে যে একটা শক্তি ব্যয় করতে হয়, সেই শক্তির যোগান দেয় এই কাইনেটোকোর প্রোটিন। এবং এর কথাটার মানে কিন্তু বিভাজন, অর্থাৎ ক্রোমোজোম গুলোকে সেন্ট্রোমিয়ার ব্যতীত দুই ভাগে যে বিভক্ত করে অপর সাইডে দৌড় মারায় বা নিয়ে যায়, সেই নিয়ে যাওয়ার এই শব্দটি থেকে এসেছে। কারণ কাইনে মানে গতি সঞ্চার, তো এই শব্দটি এসেছে কাইনেটিক এনার্জি থেকে। কাইনেটিক মানে গতি শক্তি, কাদের গতি ক্রোমোজোমকে করে নিয়ে যায় অ্যানাফেজ দশে। আশা করি বুঝতে পেরেছি কাইনেটিক শব্দের অর্থ। আর কোনো আর পেলিকল, পেলিকল এটা বলে দেন। পেলিকল মানে হচ্ছে ক্রোমোজোমের আবরণ। ক্রোমোজোমকে কল্পনা করা হয়েছে, এটা কিন্তু একটা নির্দিষ্ট কোনো থিওরি না, এটা জাস্ট অনুবিজ্ঞান যন্ত্রের নিচে বিজ্ঞানীরা যে এই যে ক্রোমোজোম গুলো আমরা দেখি, এই ক্রোমোজোমের চারি সাইডে কেউ বলেছে এটা স্বীকৃতি দিতেছে, কেউ কেউ তো কোন কোন বিজ্ঞানী স্বীকৃতি দিতেছে আমরা অপর পেজে, এখানে কিন্তু দেখো এইগুলো বিজ্ঞানী স্বীকৃতি দিতেছে, পেলিকলের উল্লেখ করেন। ঠিক আছে, ঠিক আছে ভাইয়া। অনুবিজ্ঞান যন্ত্রের এর অস্তিত্ব প্রমাণ হয়নি এখনো বর্তমানে, কল্পনা করা হয় এটা আবার। আর কোনো কোশ্চেন? না ভাইয়া। টেলোমিয়ার, টেলোমিয়ার ওইটা একটু টেইল মানে বলতেন। প্রান্ত, পাগল, টেইল মানে লেজ, লেজ কোথায় আচ্ছা থাকে? প্রান্তে। একটা খেসেলে থাকে, তাই নাম ঠিক আছে, ঠিক আছে। মিয়ার মানে অংশ, এটার নাম টেলোমিয়ার। আমি কিন্তু এগুলো মুখস্থ করি না, আমি জাস্ট দিচ্ছি সব, তুমি কি এইভাবে এইচটিবে নাহলে হবে সৈকত না। ভাই আগের ক্লাস দেখে নাই। দেখছিলাম ওর নেট সমস্যা ছিল অনেক, তার কারণে। আহ, ও আচ্ছা, পরে নাও তাহলে ভালো থাকো সবাই, হ্যাঁ, পরীক্ষা কিন্তু ঠিক আছে। এবার দিন। আচ্ছা ভাইয়া, ঠিক ও আছে। ভাইয়া একটা কথা বলি ভাইয়া। হ্যালো হ্যাঁ হ্যাঁ, বলো বলো, অবশ্যই। ভাইয়া, সময়টা রাতে না দিয়ে বিকালের দিকে যাওয়া যায় না প্রাইভেটের? এখন বর্তমানে রাতে চলছে, এখন তো ক্লাসটা শুরু হয়নি, তো অনেকের আপত্তি আছে, তো এটা আলোচনা সাপেক্ষ। হ্যাঁ, আমি এখন বলতে পারছি না যে যে কোনো টাইম আমি ফ্রি ফ্রি, তো আচ্ছা, ওই একটু মানে হ্যাঁ এটা দেখবো, হ্যাঁ এটা আমি দেখবো, আচ্ছা ঠিক আছে। আমি এটা নিয়ে আমি কথা বলবো নি। আর তুই একটা কথা, তোমরা যে কয়জন পরিচিত, চলে গেছে সৈকত, ইমরান। না ভাইয়া, আমি আছি। আচ্ছা, তোমার, আমি একটু রেকর্ডিং, তো আমি এটা কেটে দিচ্ছি, দিয়ে তাই তোমার ইনবক্সে কথা বলছি। আচ্ছা ভাইয়া, ঠিক আছে। আচ্ছা।